এই গল্পে তন্ত্র মন্ত্র, ঝাড়ফুঁক ও অতিপ্রাকৃত উপাদান কেবল গল্পের চাহিদা অনুযায়ী ব্যবহৃত হয়েছে। এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং বাস্তব জীবনে অনুকরণ করার মতো নয়। কাহিনীর সমস্ত ঘটনা ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। আমাদের আজকের গল্পটি কিছু শ্রোতা বন্ধুর নিবিড় আগ্রহে নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে। আজ আপনাদের জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথতান্ত্রিক অরিজিনালস প্রেজেন্স রক্তদত্তা। গল্পের প্রধান চরিত্রে তারানাথতান্ত্রিক। তাহলে শুরু হচ্ছে। পুজোর পর অফিস খুলেছে। 10-12 দিন কুড়েমির পর আর কাজে মন বসে না। সকালে উঠে রোজ অফিসের জন্য তৈরি হতে হয়। এতদিনেও বেশ পোক্ত চাকুরিজীবী হতে পারলাম না। আমার বিশ্বাস মানুষের জীবনটা প্রধানত অবকাশ যাপনের জন্যই। তবে অবসর সময়ে একটা চাকরি করলে ক্ষতি নেই। কিন্তু বর্তমান পৃথিবীর দাবি এত বেশি যে চাকরি প্রদান হয়ে উঠেছে। অবকাশটা গৌণ, অথচ মানব সভ্যতার শ্রেষ্ঠ অবদান যা যেমন সাহিত্য, শিল্প, ভাস্কর্য সবই তো অবকাশেরই ফসল। একমাত্র বার্নে পেটেন্ট অফিসে কাজ করতে করতে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের আবিষ্কার ছাড়া চাকরি করে কে কবে অমর হয়েছে। ছুটির পর বাড়ি ফিরে চা খেতে খেতে এইসব উচ্চমার্গের চিন্তা করছিলাম। ক্রমে যখন আমার ধারণা হয়ে এসেছে যে চাকরি না করলেও আমি জগতের অমর কীর্তি রেখে যেতে পারতাম। ক্লাস 7-এ যখন পড়ি, আমার লেখা কবিতা পড়ে থার্ড পণ্ডিত মশাই যে অবাক হয়ে গিয়েছিলেন সেটা তো আর মিথ্যে নয়। কেউ কেউ যে রবি ঠাকুরের কবিতার সঙ্গে মিল দেখতে পেয়েছিল সেটা কেবল নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই। সেই সময়ে বাইরে থেকে কিশোরীর হাঁক শোনা গেল। বেরিয়ে বললাম, কি হে, ব্যাপার কি? এই যে ফিরেছো দেখছি। আজ আর তাসের আড্ডা যেতে ইচ্ছা করছে না। তার থেকে চলো তারানাথকে বিজয়ার প্রণামটা সেরেই আসি। শার্টটা গায়ে চাপিয়ে কিশোরীর সঙ্গে বেরিয়ে পড়লাম। তারানাথ রাবড়ি খেতে ভালোবাসে, কিন্তু সম্প্রতি তার যা আর্থিক অবস্থা তাতে রাবড়ি খাওয়া চলে না। কিশোরী আর আমি পকেট হাতড়ে যা বের করলাম তা দিয়ে তালতলার চেনা হিন্দুস্তানি দোকান থেকে শেরখানেক রাবড়ি কিনে নেওয়া গেল। আমাদের দেখে তারানাথের মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, বউ আর ছেলে পিলেরা ছাড়া এই তোমরাই যা বিজয়া করতে এলে এবার। এত যে জানাশোনা লোক ছিল তারা গেল কোথায় বলো দেখি? রাবড়ি পেয়ে তারানাথ খুব খুশি। ওহ, এই তো প্রায় শেরখানেক হবে। অনেকদিন পর পেট ভরে রাবড়ি খাবো। বসো তোমরা, চা বলে আসি। চা এলো, সঙ্গে নারকেল নাড়ু আর বাড়িতে ভাজা কুচো নিমকি। খাওয়ার পর কিশোরীর পকেট থেকে অবশ্যম্ভাবী পাসিংশোয়ের প্যাকেট বেরুলো। সিগারেট ধরিয়ে তারানাথ চোখ মুজে মৌজ করে টান দিচ্ছে। কিশোরী বলল, আজ এই বছরকার দিনটা একটা গল্প না শুনেই ফিরে যাব ও ঠাকুর মশাই। তারানাথ চোখ মেলে হেসে বলল, তোমরা দুটিতে যখন এসেছো গল্প না শুনে ফিরবে না জানি। হ্যাঁ, তা কিরকম গল্প চাই? আজ আমাদের কোনো বায়না নেই, আপনি যা বলবেন তাতেই চলে যাবে। কিছুক্ষণ তারানাথ চুপ করে রইল। বুঝলাম মনে মনে গল্পটা গুছিয়ে নেওয়ার কাজ চলছে। সিগারেটের শেষ টান দিয়ে অ্যাস্ট্রে হিসেবে ব্যবহৃত একটা নারকেলের মালায় গুঁজে তারানাথ বলতে শুরু করলো, বীরভূমের একটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছি। লুপ লাইনের অখ্যাত গেঁয়ো স্টেশন। সাহেবগঞ্জ লোকাল ধরে হাওড়া আসব। তা সে ট্রেন শুনলাম 1.5 ঘন্টা লেট। কোথাও আবার খাবারের দোকান নেই যে এক কাপ চা খাবো।
একটা বিড়ি ধরিয়ে পায়চারি করছি। দেখি প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে একটা ইটের পাঁজার উপর একজন বিশাল চেহারার লোক চুপ করে বসে আছে। পোশাক খুবই সাধারণ, খাঁটো ধুতির উপরে একটা ফতুয়া গোছের জামা, পায়ে বহু পুরনো এক জোড়া চটি, মাথায় অযত্ন লালিত ঝাঁকড়া চুল। কিন্তু লোকটার রিজু বসবার ভঙ্গিতে আর চোখের দৃষ্টিতে এক আশ্চর্য ব্যক্তিত্বের ছাপ রয়েছে। বারবার তাকিয়ে দেখতে হয়। আমাকে অনেকক্ষণ একা কাটাতে হবে, কাজেই আলাপ জমাবার উদ্দেশ্যে ইটের পাজার এক পাশে বসে পড়ে জিজ্ঞাসা করলাম, সাহেবগঞ্জ লোকাল ধরবেন বুঝি? আমার দিকে না তাকিয়ে লোকটা বলল, সেই ট্রেন তো শুনলাম 1.5 ঘন্টা দেরিতে আসছে। দুবার এরকম এক অক্ষরে উত্তর দেবার পর লোকটি এবার আমার দিকে তাকালো। বেশ বুদ্ধিদীপ্ত চোখে আমার আপাদমস্তক দেখে নিয়ে বলল, তা গুরুর দর্শন লাভ ঘটেছে? আমি হেসে বললাম, কি করে বুঝলেন? লোকটিও সামান্য হেসে বলল, হাত গুনতে হয় না, তোমার গেরুয়া রুদ্রাক্ষের মালা দেখেই বলা যায় যে তুমি কোন পথের পথিক। আর গুরুর ব্যাপারটা? গুরুর কৃপা না পেলে চোখে জ্যোতি ফোটে না, তোমার চোখে সেই জ্যোতি রয়েছে। এই তুমি বলছি বলে রাগ করছো না তো? তুমি আমার চেয়ে অনেক ছোট। সবিনয়ে বললাম, না না, আমাকে তুমিই বলবেন। আমাকে দেখে আমার বয়স কত মনে হয়? ভালো করে তাকিয়ে দেখে বললাম, বছর 50 হবে নাকি? আমার এই 72 চলছে, সামনের চৈত্রে 73 হবে। অবাক হয়ে বললাম, বলেন কি? যা, তা কি করে হতে পারে? আপনার তো একটা চুল পাকেনি দেখছি। পাকবেও না, যেদিন যাওয়ার হবে এইভাবেই চলে যাব। আমি উঠে তার পায়ে ধুলো নিয়ে বললাম, আপনি নিশ্চয়ই সিদ্ধ পুরুষ, অনেক ভাগ্যে আপনার দেখা পেলাম, আমাকে একটা আশীর্বাদ করুন। লোকটি সজ্জন। আমি পায়ে হাত দিতে সংকুচিত হয়ে বললেন, আরে আরে, পায়ে হাত দিচ্ছ কেন? আরে বাবা, আমি সিদ্ধ পুরুষ টুরুষ কিছু নই রে ভাই। নিয়মিত প্রাণায়াম করি, তাতেই শরীর তৈরি হয়ে গিয়েছে আর কি। জরার আক্রমণ কিছুদিন ঠেকিয়ে রাখতে পারবো। ইটের পাঁজার উপর লোকটির পাশে জমিয়ে বসলাম। একটু একটু করে আলাপও হয়ে গেল। তার নাম বিশ্বেশ্বর ভট্টাচার্য, লোকে বিশু ঠাকুর বলেই ডাকে। এককালে মুর্শিদাবাদের কোন গ্রামে বাড়ি ছিল, এখন কিছু নেই। এইরকম ঘুরে ঘুরে বেড়ান, কোথাও কোনো বটতলা বা মন্দিরে আশ্রয় নেন। সাধু সন্তের প্রতি গ্রামের মানুষের আকর্ষণ চিরকালের। তারা দেখতে এসে কলা মূলো যা দেয় তাতেই একটা পেট চলে যায়। জিজ্ঞাসা করলাম, এখন যাচ্ছেন কোথায়? উনি একটু চুপ করে থেকে বললেন, বেশি দূরে নয়, এই কয়েকটা স্টেশন পরেই আমার এক গুরু ভাইয়ের বাড়ি। একসঙ্গে দীক্ষা নিয়ে দুজনে কিছুদিন সাধনা করেছিলাম। পরে সে অবশ্য বিয়ে থা করে সংসারী হয়। ধানের ব্যবসা করে কিছু টাকাও করেছিল, সেটাই তার কাল হলো শেষ অবধি। নড়ে বসে বললাম, কিরকম? বিশু ঠাকুর বললেন, আমার সেই বন্ধু রামরাম ঘোষাল দিন 10-12 আগে খুন হয়েছে। সে কি? খুন? কেন? রামরামের কিছু টাকা পয়সা হয়েছিল, এ খবর অনেকেই জানতো। নিজের বসত বাড়ি থেকে কিছুটা দূরে বাঁশঝাড়ের পিছনে রামরাম একখানা ঘর তুলেছিল। সেখানে রাত্রিরে গিয়ে সাধন ভজন করার চেষ্টা করত। গৃহী হয়েও এই অভ্যাসটা ছাড়তে পারেনি। এই ঘরের মাটির মেঝেতে কিছু টাকা পুঁতে রেখেছিল রামরাম। তাকে মেরে মাটি খুঁড়ে সব কিছু নিয়ে চলে গিয়েছে। কে করলো এ কাজ? বিশু ঠাকুর বললেন,
তা জানি না, তবে যে করেছে তাকে শাস্তি পেতেই হবে। যে কাঠায় মাপ সেই কাঠায় শোধ, বুঝলে? ঠাকুরের গলার স্বরে একটু অবাক হলাম। এই শুধু প্রিয় বন্ধুর অক্ষম হাহাকার নয়, এই কথার পিছনে দৃঢ় প্রত্যয় লুকিয়ে রয়েছে। কিন্তু অজ্ঞাত হত্যাকারীর বিরুদ্ধে বিশু ঠাকুর কী বা করতে পারেন তা বুঝলাম না। তা তুমি কোথায় চলেছ? হেসে বললাম, কোথাও না, মানে কোনো ঠিক নেই আর কি। বাড়িতে ভালো লাগে না, তাই ঘুরে ঘুরে বেড়াই। আর সাধু সন্ন্যাসীদের দেখা পেলে তাদের সঙ্গ লাভের চেষ্টা করি। এই যেমন এখন ইচ্ছে করছে আপনার সঙ্গেই থাকি। বিশু ঠাকুর এই প্রথম হাসলেন, বললেন, আমার সঙ্গে থাকতে চাও? বেশ, চলো, আমার কোনো আপত্তি নেই। খাওয়া দাওয়া কিন্তু আমার যা জুটবে তোমারও তাই, আবার নাও জুটতে পারে। চলবে তো? ও আমার অভ্যেস আছে। আমার সংক্ষিপ্ত উত্তরে বিশু ঠাকুর একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখলেন, তারপর বললেন, চলো তাহলে। অখ্যাততর একটি স্টেশনে নেমে মাইল ছয়েক হেঁটে ঘোর সন্ধ্যাবেলা রামরাম ঘোষালের গ্রামে পৌঁছানো গেল। বিশু ঠাকুর আগে দু একবার এই গ্রামে এসেছেন। তিনি হন হন করে হেঁটে গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা বড় আটচালা বাড়ির সামনে দাঁড়ালেন। মাঝখানে উঠোন দিয়ে ঘেরা, গায়ে গায়ে লাগা অনেকগুলো ঘর, ওখানে তুলসী মঞ্চ, ঘরে ঘরে আলো জ্বালাবার উদ্যোগ চলছে। কয়েকটি শিশুর কলরবও শোনা যাচ্ছে। কিন্তু সব মিলিয়ে বাড়ির পরিবেশটা একটা শোকের বিষণ্ণতা পরিব্যাপ্ত হয়ে আছে। বিশু ঠাকুর আমার হাত ধরে উঠোনে এসে দাঁড়ালেন। গৃহস্বামী এগিয়ে এসে অতিথিকে আপ্যায়ন না করলে অতিথির পক্ষে দাঁড়িয়ে থাকাটা বড় অস্বস্তিকর হয়ে পড়ে। এ বাড়ির কর্তা এখন কে জানি না, কাজেই আমরা চুপ করে দাঁড়িয়ে রইলাম। মিনিট 10 পরে উঠোনের ওধারে একটা ঘর থেকে প্রদীপ হাতে এক বিষণ্ণমূর্তি মহিলা বেরিয়ে তুলসী তলায় আসতে গিয়ে আমাদের দেখে থমকে দাঁড়িয়ে বললেন, কে কে ওখানে? বিশু ঠাকুর 2 পা এগিয়ে গিয়ে বললেন, বৌমা, আমি বিশ্বেশ্বর ভট্টাচার্য, চিনতে পারছো? রাম রাম থাকতে আমি কয়েকবার এসেছিলাম। মহিলাটি এক মুহূর্ত নীরব থাকবার পর চিৎকার করে কেঁদে উঠলেন। তার কান্নার শব্দে চারিদিকের ঘর থেকে এতক্ষণে অনেকেই বেরিয়ে এলো। বেশ কিছুক্ষণ একটা মিশ্র কোলাহল চলবার পর আমরা দাওয়ায় বসবার আসন পেলাম। 1 ঘন্টা পর বিশু ঠাকুর এসেছেন শুনে গ্রামের অনেকে জড়ো হয়েছেন রামরাম ঘোষালের বাড়ি। তালপাতার চ্যাটাইতে বিশু ঠাকুর বেশ রিজু হয়ে বসে আছেন। রামরামের ছোট ভাই শিবরাম চোখে জল নিয়ে হাত জড়ো করে ধরা গলায় বললেন, ঠাকুর মশাই, এ কাজ কে করেছে আমি জানি না, কিন্তু যেই করুক সে ভুল করেছে। দাদা আমার শিবতুল্য মানুষ ছিলেন, ব্যবসা করতেন বটে, কিন্তু কিন্তু টাকা কড়ির উপর কোনো লোভ ছিল না। কত লোকের পাওনা ছেড়ে দিয়েছেন, কত লোকের কন্যাদায় উদ্ধার করেছেন। এ অঞ্চলে সবাই জানতো বিপদে পড়ে রাম ঠাকুরের কাছে গেলে খালি হাতে ফিরতে হবে না। এত পয়সা উপার্জন করতেন, কিন্তু নিজে পড়তেন একটা খাটো ধুতি। সারাদিনের শেষে খেতেন 1 মুঠো আতপ চাল সেদ্ধ। আমার বিশ্বাস হত্যাকারী চাইলে
দাদা টাকা পয়সা সব বের করে দিতে। খুন করার দরকার হতো না। সবই ভাগ্য, সবই ভাগ্য। বিশু ঠাকুর জিজ্ঞাসা করলেন, তা পুলিশ কি বলছে? শিবরাম উত্তর দেবার আগেই ভিড়ের মধ্যে থেকে কে একজন বলে উঠল, পুলিশ আবার কি বলবে, বরাবর যা বলে। খুনের পরের দিন সকালে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসছে বিকেলে। কি ঝামেলা ভাবুন তো। আবার দারোগা বলে দিয়েছে পুলিশ পৌঁছানোর আগে যেন মৃতদেহ সৎকার না হয়। সেই দেহ নিয়ে পরের দিন রাত 12টা অবধি সবাই বসে। এদিকে পুলিশের কি হম্বিতম্বি বাবু, গ্রাম শুদ্ধ লোককে ফাঁসি দেয় আর কি। তারপর পুলিশ চলে গেলে সব কিছু মিটে গেল। খুনি আর কোথায় ধরা পড়েছে। বিশু ঠাকুর বিষণ্ণতা মাখানো গলায় বললেন, ঠিকই, পুলিশের অপদার্থতা আর কারোর জানতে বাকি নেই। খুনিকে তারা ধরতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। আহা, রাম রাম এমন বেঘরে মারা যাবে স্বপ্নেও ভাবিনি। না, এ খুনের কিনারা কিছুই হবে না। আমি একটু অবাক হয়ে বিশু ঠাকুরের মুখের দিকে তাকালাম। এই আজই কয়েক ঘন্টা আগে উনি জোর দিয়ে বলে দিয়েছেন খুনিরা শাস্তি পাবেই, আবার এখন বলছেন হত্যার কিনারা হবে না। ব্যাপার কি? কিন্তু বিশু ঠাকুর সত্যিই যেন কেমন হতাশ আর হালছাড়া ভঙ্গিতে বসে রয়েছেন, মুখে শোকের ছায়া। আসলে বন্ধুর মৃত্যুতে বুড়ো মানুষ হয়তো রেগে গিয়ে ওইসব কথা তখন বলেছিলেন। সত্যিই তো, কি করে আর এখন ধরা যাবে হত্যাকারীকে? একজন দীর্ঘদেহ শ্যামবর্ণ লোক ভিড়ের থেকে একটু আলাদা হয়ে দাওয়ার এক প্রান্তে বসে সবার কথা শুনছিলেন। গ্রাম্য মানুষদের থেকে তার ব্যক্তিত্বকে আলাদা করে বোঝা যায়। অন্য সবাই বেশিরভাগ খালি গায়ে এসেছে, কেবল এই লোকটার গায়ে হাফহাতা নীল শার্ট। এসব শহুরে ধাঁচ লোকটা পেল কোথায় তা ভাবছি। এমন সময় লোকটা বলে উঠল, খুনের কিনারা হবে না বলছেন? ভাবলেও খারাপ লাগে। রাম জ্যাঠার মতো লোক, খুনির শাস্তি না হলে তার আত্মায় যে শান্তি পাবে না। আচ্ছা, কিছুই কি আর করার নেই? সে কথার উত্তর না দিয়ে বিশু ঠাকুর লোকটির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কে? লোকটিও যেন একটু থতমত খেয়ে বলল, হ্যাঁ, আগে আমি হরিপদ। রাম রামের ভাইপো? আগে না, ওনাকে ছোটবেলা থেকে আমি জ্যাঠামশাই বলেই চিনতাম। উনি আমার বাবার ভালো বন্ধু ছিলেন। গতবার এসে তো তোমাকে দেখেছি বলে মনে হয় না। হরিপদ বলল, আমাকে আর দেখবেন কি করে বলুন? আমি মাঝে প্রায় 15 বছর গ্রামেই ছিলাম না, বাইরে চাকরি করতাম। সম্প্রতি ফিরে গ্রামে বসেছি, আর তার মধ্যে তা চাকরি ছাড়লে কেন? বিশু ঠাকুরের জেরায় লোকটি স্পষ্টত বেশ অস্বস্তি বোধ করছে। সে বলল, আগে শরীরটা বিশেষ ভালো যাচ্ছিল না, চাকরির ধকলও আর পোষালো না, তাই গ্রামে ফিরে এলাম। শরীরটা ভালো বোধ করলে আবার ফিরে যাব ভাবছি। বিশু ঠাকুর তাকে আর কোনো প্রশ্ন করলেন না। উপস্থিত ব্যক্তিদের মধ্যে একটু মাতব্বর মতো শ্রীরাম ঘোষ বলল, ঠাকুর যখন এসেছেন, এদের বাড়িটা একটু সস্তায়ন করে দিয়ে যান। অপঘাতটা হলো তো, বাড়িটা একটু ঠান্ডা হবে। সে হবে, কর্তব্য করব বলেই তো এসেছি। আবার ঠাকুরের দিকে তাকিয়ে দেখলাম, ভারী অদ্ভুত মানুষ তো। সেই দৃঢ় প্রত্যয়ের সুর ফিরে এসেছে গলায়। কর্তব্য, কি কর্তব্যের কথা উনি বলছেন? কিন্তু আমাকে বেশি ভাবতে না দিয়ে বিশু ঠাকুর হঠাৎ দাঁড়িয়ে উঠে বললেন, চলো দেখি তোমরা, রাম রামের সেই চালাঘর কোন দিকে, একটু দেখে আসি জায়গাটা। গ্রামে যেমন হয় পুরো ভিড়টা আমাদের সঙ্গে চলল। বাড়ির পেছনের ঘন বন জঙ্গলের মধ্যে দিয়ে একটা ছোট্ট সুড়িপথ চলে গিয়েছে। সেটা ধরে বেশ কিছুটা যাবার পর মৃত রামরাম ঘোষালের সাধন পিঠে এসে উপস্থিত হলাম। সামান্য খানিকটা জায়গা পরিষ্কার করে মজবুত চালাঘর তোলা হয়েছে।
মাটির সিঁড়ি বেয়ে উঠে প্রথমে সরু দাওয়া, তারপর ঘর। দরজা খোলা, হাঁ করছে। এখানে কয়েকদিন আগেও একজন রীতিমতো জীবন্ত মানুষ বসে ঈশ্বরের আরাধনা করত। এখনো তার রক্তের দাগ মাটির মেঝেতে লেগে রয়েছে। এইসব ভাবতে গিয়ে মনটা উদাস হয়ে গেল। হাসি মুখে যে লোকটা দুপুরে ভাত খেয়েছে, ভোরে সূর্য প্রণাম করেছে, ভবিষ্যতের স্বপ্ন দেখেছে, সে জানতো না পরের দিন সকালে এই পৃথিবীটা তার কাছ থেকে অনেক দূরের হয়ে যাবে। এইটুকু তো মানুষের জীবন, নিতান্ত অনিশ্চিত। এরই মধ্যে কত ঈর্ষা ও বিদ্বেষ, পার্থিব ভোগ্যবস্তুর অধিকার করে রাখবার প্রাণপণ প্রচেষ্টা। কি সার্থকতা এর? বিশ্বেশ্বর ভট্টাচার্য আর আমি দাওয়া পেরিয়ে ঘরের মধ্যে ঢুকলাম। শ্রীরামের হাতে লণ্ঠন ছিল, সেও আমাদের সঙ্গে ঢুকলো ঘরে। তার পিছনে শিবরাম, বাকিরা ভিড় করে দাঁড়ালো দরজার কাছে। গ্রামে এমনিতে জীবন নিস্তরঙ্গ, কাজেই সামান্য কিছু ঘটলেও খবর রটে যায় বিদ্যুতের গতিতে। ঘোষাল বাড়িতে 2 জন সাধু এসেছে, এই বার্তা রটে যেতেই অর্ধেক গ্রাম রামরামের চালাঘরের সামনে এসে জমল। ঘরের এক কোণে কাঠের ছোট্ট জলচৌকির উপর লাল বনাত দিয়ে ঢাকা ঠাকুরের আসন। সেখানে সিঁদুর মাখানো একটি পাথরের কালী মূর্তিও রয়েছে। দেওয়ালে 10ম মহাবিদ্যার ছাপা ছবি বাঁধানো, বাজারে যেমন কিনতে পাওয়া যায়। এছাড়া সমস্ত ঘরে আর কিছুই নেই, আসবাবপত্রও না। ঘরের মেঝেতে এখানে সেখানে মাটি খুঁড়ে ডাঁই করা রয়েছে। হত্যাকারী বেশ ঠান্ডা মাথার লোক বলতে হবে। একজনকে খুন করে তার মৃতদেহের পাশে বসে মাটি খুঁড়ে লুকোনো টাকা বের করতে হলে স্নায়ুর উপর রীতিমতো কর্তৃত্ব থাকা প্রয়োজন। একবারেই যে খুঁজে পায়নি তা বোঝা যাচ্ছে, কারণ মেঝের বিভিন্ন অংশ খোঁড়া হয়েছে। ঠাকুরের আসনের সামনে মাটির মেঝেতে কালো ছোপ লেগে রক্ত শুকিয়ে কালো দেখাচ্ছে। অর্থাৎ গভীর রাত্রিরে রামরাম ঘোষাল যখন দরজার দিকে পেছন ফিরে সাধনায় রত ছিলেন, ঠিক তখনই আততা এই পিছন থেকে তাকে আঘাত করে। মাটিতে লেগে থাকা রক্তের দাগের দিকে তাকিয়ে বিশু ঠাকুরের চোখে জল ভরে এলো। ধরা গলায় তিনি বললেন, রাম রাম, তুই আমাদের চেয়ে অনেক বড় ছিলি। আমি তো সংসার ছেড়ে বিবাগী হয়ে বেড়াই, আর তুই গৃহী হয়েও সাধনা ছাড়িসনি। অনেক মহৎ ছিলি রে তুই। তারপর কেমন একটা দৃষ্টিতে ঘরের অন্ধকার একটা কোণের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আমি এসে গিয়েছি, কাজ সেরেই ফিরব, তুই ভাবিস না। এমন দৃঢ়তার সঙ্গে বিশু ঠাকুর কথাগুলো বললেন যেন ঘরের ওই শূন্য অন্ধকার কোণে তিনি এক অশরীরীর উপস্থিতিকে প্রত্যক্ষ করেছেন। আমার সমস্ত শরীরে কাঁটা দিল। শ্রীরাম আর শিবরামও দেখি কেমন ভাবে তাঁর দিকে তাকাচ্ছে। পাগল ভাবছে কিনা কে জানে। বিশু ঠাকুর বললেন, চলো তারানাথ, বাইরে যাই। ঘর থেকে বেরিয়ে আমরা দাওয়ায় বসলাম। গ্রামবাসীরা চারিদিকে ঘিরে রইল। আমি শ্রীরাম ঘোষকে বললাম, ঘোষাল মশায়ের সাহস ছিল বলতে হবে। এমন নির্জন জায়গা, জঙ্গলের মধ্যে রাত্রিরে একা থাকতেন। সাধারণ লোক হলে বাবা পারত না। আগে হ্যাঁ, সাধক মানুষ তো নিজেকে বেশি পরোয়া করতেন না। শিবরাম বলল, দাদার সঙ্গে কে তো থাকতো, দাদার আদরের কুকুর। কিন্তু দাদার মৃত্যুর পর থেকে তাকেও কোথাও দেখা যাচ্ছে না। কোথায় যে গেল কুকুরটা? হঠাৎ দেখলাম বিশু ঠাকুর রিজু হয়ে বসেছেন, চোখে বুদ্ধি মেশানো খর দৃষ্টি। বললেন, কেতু কি বিদেশি কুকুর? আগে বিলিতি কুকুর আর এই গ্রামে কোথা থেকে পাচ্ছি বলুন? তবে দেশি কুকুর বলে কেউ তাকে অবহেলা করতে সাহস পেত না। এই বিশাল চেহারা কেতুর, সিংহের মতো থাবা, ভারী গলার গর্জন শুনলে অচেনা লোকেরও নাড়ি ছেড়ে যাবে।
বাড়ির কাছে কারোর আসার উপায় ছিল না। বাঘের মতো কুকুর ঠাকুর মশাই। দাদার পেছনে পেছনে ঘুরতো সারাদিন। দাদা রাত্রিরে এখানে এলে কেতু দরজার কাছে চুপ করে বসে থাকতো। তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না বলছো? না ঠাকুর মশাই, দাদা মারা যেতে কোথাও চলে গিয়েছে হয়তো। জন্তু জানোয়াররা তো সব বুঝতে পারে। বিশু ঠাকুর যেন বিষয়টা ঝেড়ে ফেলবার মতো করে শিবরামকে বললেন, তা হবে হয়তো, যাকগে সে কথা। আমরা কিন্তু আজ রাত্রিটা এখানেই থাকবো, বুঝলে? শিবরাম অবাক হয়ে বলল, এই এখানে এখানে কি করে থাকবেন? পাড়া থেকে এতটা দূরে বনের মধ্যে? আমাদের কোনো অসুবিধা হবে না। কিছুটা দুধ দিয়ে যেও, আর এক বোঝাই শুকনো কাঠ, ধুনি জ্বালাবো। শিবরাম বলল, আমি বাড়ি গিয়েই কাটা দুধ পাঠিয়ে দিচ্ছি। যদি বলেন তাহলে চাল ডাল আর নতুন হাঁড়িও দিচ্ছি। বরং দুটো ভাত ফুটিয়ে নিয়ে। বিশু ঠাকুর দৃঢ় গলায় বললেন, তা প্রয়োজন হবে না। আমি রাত্রিরে দুধ ছাড়া আর কিছুই খাই না। ঠিক আছে, আমি গিয়েই পাঠিয়ে দিচ্ছি। তবে ঠাকুর মশাই, আজ আমার বাড়িতে থাকলেই ভালো করতেন। আমার এই রকম বাইরে থেকেই অভ্যেস। কারোর বাড়িতে থাকলে ঘুমোতে পারবো না। তাছাড়া ভয় কি? এখান থেকে চেঁচিয়ে ডাকলে তোমরা তো শুনতে পাবে, তাই না? আগে হ্যাঁ। তবে ঠিক আছে, কাল আমরা চলে যাব। একটা রাত এখানেই কেটে যাবে। যার সঙ্গে এত বন্ধুত্ব, যাকে দিয়ে সম্পর্ক, সেই যখন রইল না। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিশু ঠাকুর বললেন, না, আর মায়া বাড়াবো না। সত্যি, মানুষের কি কপাল! টাকা পয়সা তো মেজে খুঁড়িয়ে নিয়ে গেলই, গ্রামের কালী মন্দিরটাও আর হলো না। ভিড়ের মধ্যে সামান্য গুঞ্জন চলছিল, হঠাৎ তা থেমে গেল। সবাই তখন নতুন কথা শুনে বিশু ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আছে। শ্রীরাম ঘোষ বলল, আগে কালী মন্দিরের কথাটা কি বললেন বুঝলাম না তো ঠিক। কেন, তোমরা জানো না? রাম ঠিক করেছিল গ্রামে একটা কালী মন্দির প্রতিষ্ঠা করবে। স্বপ্নে আদেশ পেয়েছিল দেবীর কাছ থেকে। এজন্য কিছু সোনা কিনে জমিয়ে রেখেছিল বেচারা। সে সবও হত্যাকারী নিয়ে গেল। দাদা সোনা কিনে জমিয়ে রেখেছিলেন? বলেন কি ঠাকুর মশাই? কই, আমরা তো কিছু জানতাম না। তা জানবে কি করে? গোপনে করেছিল কাজটা। মন্দির প্রতিষ্ঠা হলেই দেখতে পেতে। গতবার যখন আসি, আমাকে এক মুঠো পাকা সোনার গিনি দেখিয়েছিল। এক বছরে না জানি আরো কত গিনি জমেছিল। সবই পরের ভোগে চলে গেল। মন্দিরটা হলে তোমাদেরই থাকতো। মেঝে ঘোড়ার কথা শুনেই বুঝেছি হত্যাকারী আর কিছু রেখে যায়নি। ভিড়টা আস্তে আস্তে পাতলা হয়ে এলো। এত বড় খবরটা বাড়ি গিয়ে সবাইকে জানাতে হবে তো। শিবরামও শেষ পর্যন্ত আমাদের প্রণাম করে উঠে পড়ল। লণ্ঠনটা রইল ঠাকুর মশাই, তেল ভরা রয়েছে। হঠাৎ পেছন থেকে বিশু ঠাকুর তাকে ডাকলেন, শিবরাম, এদিকে একটু শুনে যাও তো। আগে দুধটা তুমি নিজে হাতে দিয়ে যেও, কারোর হাত দিয়ে পাঠিও না। আর শিবরামও বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। রামের কুকুর কেতুর গায়ের রং কি ছিল বলতে পারো? লাল কি? একটু বিস্মিত হয়ে শিবরাম বলল, লাল? আগে না, কালো, মিশমিশে কালো। কেন বলুন তো? না, এমনি মনে হলো, তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা, তুমি যাও এখন। শিবরাম চলে যেতেই চারিদিকে নৈশ স্তব্ধতা যেন প্রকট হয়ে উঠল। ঝিঝি ডাকছে জঙ্গলে, বাঁশবনে অদ্ভুত শব্দ করে হাঁসও দুলছে।
মাথার উপরে কেবল একটুখানি খোলা আকাশ দেখা যায়। অজস্র নক্ষত্র ফুটেছে কালো রাত্রির পটে। আবহাওয়া বেশ সুন্দর, তেমনি গরমও নেই, আবার ঠান্ডাও নয়। বিশ্বেশ্বর ভট্টাচার্যের গলা শুনতে পেলাম রাত্রির নির্জনতার মধ্যে বেজে উঠেছে। আস্তে আস্তে স্পষ্ট উচ্চারণে তিনি বলছেন, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষা স্থিরমিচ্ছন্তি কিমাশ্চর্য মতঃ পরম। মহাভারত? হ্যাঁ, বহুরূপী ধর্মের সঙ্গে যুধিষ্ঠিরের সংলাপ। প্রত্যেক দিনই পৃথিবীতে শত শত মানুষ মরছে। কেউ পার্থিব সম্পদ বোঁচকা বেঁধে সঙ্গে নিয়ে যেতে পারছে না। তবু যারা বেঁচে আছে তারা ভাবছে তারা বুঝি চিরকালই বেঁচে থাকবে। কিন্তু সবাই এই সার কথা বুঝে সন্ন্যাসী হয়ে গেলে জগৎ সংসার কি করে চলবে ঠাকুর মশাই? সবাই সন্ন্যাসী হবে কেন? গৃহী কি সৎ হতে পারে না? অনাসক্ত হতে পারে না? কিসের সম্পত্তি আর ঐশ্বর্য আর ক্ষমতা নিয়ে অহংকার? হ্যাঁ, জানো তো, মা কুরু ধন জন যৌবন গর্বং হরতি নিমেষাৎ কালং সর্পং। যদি সম্পদ সংগ্রহ করতে হয় তাহলে অপরের জন্য করো। মহাকাল সব এক নিমেষে হরণ করতে পারে। বললাম, যেমন ঘোষাল মশাই গ্রামের লোকেদের ভালো হবে বলে মন্দির প্রতিষ্ঠার জন্য সোনা জমিয়েছিলেন। বিশু ঠাকুর এক মুহূর্ত আমার দিকে রহস্যময় চোখে তাকিয়ে রইলেন। তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা। তারপর চোখ সরিয়ে নিয়ে হালকা গলায় বললেন, রাম রাম কোনোদিনই মন্দির প্রতিষ্ঠার জন্য দেবীর আদেশ পায়নি। তার কোনো সোনাও জমানো ছিল না। বিস্মিত হয়ে বললাম, তার মানে আপনি যে সবাইকে বললেন নিজের চোখে এক মুঠো গিনি দেখে গিয়েছেন? মিথ্যে কথা বলেছি। সে কি? কেন? যে সোনা আমার কল্পনা ছাড়া আর কোথাও ছিল না, কাজেই হত্যাকারী নিশ্চয়ই তা পায়নি। যা নেই তার পাবে কি করে? কিন্তু আমার এই কথাটা এখনই গ্রামের মধ্যে প্রচার হয়ে যাবে। হত্যাকারী গ্রামেরই লোক, রামের পরিচিত লোক। নইলে প্রথমে সে রামের লুকোনো টাকার কথা জানতে পারতো না। দ্বিতীয়ত, তাকে দেখে খুনের দিন রাত্রে কুকুরটা চেঁচাতো এবং আক্রমণ করত। সম্ভবত একটু আগে এখানে যে ভিড় জমেছিল তার মধ্যে সে দাঁড়িয়েছিল। এখন এই সোনার কথা শুনে সে মনে করবে এটা এখনো ওই ঘরের মেঝেতে কোথাও মাটির তলায় পোঁতা রয়েছে। সোনার লোভ বড় লোভ। আমার বিশ্বাস এ ভুল শুধরে নিতে সে আবার এখানে আসবে। শুনে বিশেষ ভরসা হলো না। বাঁশবনের ধারে এই চালা ঘরে আমরা দুটি প্রাণী। রাত্রিরে যদি রামের হত্যাকারী আবার আসে তাহলে আমি অন্তত খুব আনন্দ পাবো না। বললাম, কবে আসবে? বিশু ঠাকুর হেসে বললেন, ভয় নেই, আজ আসবে না। সে অত বোকা নয়। সে জানে তার হাতে অঢেল সময় রয়েছে। আমরা চলে গেলে সে যে কোনো দিন এসে ধীরে সুস্থে কাজ শেষ করে যাওয়ার কথা ভাববে। একজন অসতর্ক মানুষকে খুন করা সোজা, কিন্তু ধুনি জ্বালিয়ে জেগে থাকা দুজন মানুষকে আক্রমণ করা সহজ নয়। আর খামোকা করবেই বা কেন, যখন পরে নিরুপদ্রবে কাজটা সারা যেতে পারে। একটু ভেবে বললাম, কিন্তু আমরা তো কাল চলে যাচ্ছি, তাহলে এই ফাঁদ পেতে লাভ কি? আর খুনি এলেই বা তাকে ধরবে কে? আর ধরলেই বা কি প্রমাণ হবে? রাত্রিরে এই চালাঘরের কাছে ঘুরঘুর করছিল, কাজেই সে রাম ঘোষালকে মেরেছে, এমন যুক্তি কি আদালত শুনবে? বিশু ঠাকুর যথার্থ বিস্ময়ের সঙ্গে বললেন, আদালত? এর মধ্যে আদালত কোথা থেকে আসছে? তাহলে পরে বলবো। তাছাড়া তুমি তো আমার সঙ্গেই আছো, দেখতে পাবে। চুপ করে বসে আছি, সময় গড়িয়ে যাচ্ছে। বিশু ঠাকুর আপন মনে গুনগুন করে একটা শ্যামা সঙ্গীত গাইছেন। শিবরাম দুধ নিয়ে এলো।
ভয় করছে না ঠাকুর মশাই? না, মায়ের নাম গান করছি, আর ভয় কি? দরকার হলে চেঁচিয়ে ডাকবেন কিন্তু, কেমন? নিশ্চয়ই, তুমি চিন্তা করো না। শিবরাম চলে গেলে ঠাকুর মশাই আমার দিকে তাকিয়ে বললেন, শিবরামকে নিজে এসে দুধ দিয়ে যেতে বলেছিলাম। কেন জানো? কেন? আমরা আশায় এ গ্রামের একজন নিশ্চয়ই স্বস্তি বোধ করছে না। সে কে তা তো আমরা জানি না, তাই সাবধানে থাকাই ভালো। সামনে থেকে আক্রমণ না করলেও খাবারে বিষ মিশিয়ে দিতে বাধা কোথায়? দুধটা শিবরামের নিজের গরুর, নিশ্চিন্তেই খেতে পারো। খাবো? খাও। শিবরাম তার দাদাকে খুন করেনি। কি করে বুঝলেন? আমি বুঝতে পারি। নিজের পোঁটলা থেকে একটা পেতলের ঘটি বের করে তাতে অর্ধেকটা দুধ ঢেলে নিয়ে মাটির ভাঁড়টা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও, ধরো। ঘটিতে একটু চুমুক দিয়ে বিশু ঠাকুর বললেন, যে অন্যায় করে মনে তার সব সময়ই ভয় থাকে। এই বুঝি ধরা পড়লাম। সবার দিকে সে সন্দেহের চোখে তাকায়, তাই এই সাবধানতাটুকু নিতেই হলো। শুধু দুধ খেতে কষ্ট হচ্ছে না? লজ্জা পেয়ে আমি বললাম, না না। আমারই ভুল। তুমি ছোকরা লোক, তোমার খিদে পেতেই পারে। কি খেতে ভালোবাসো তুমি? হেসে বললাম, আমার এখন কিছু না হলেও চলবে, তবে একটু আগে মনে পড়েছিল ছোটবেলা গ্রামের বিরিঞ্জি ময়রার দোকানের মাখা সন্দেশের কথা। মা দুধ আর মাখা সন্দেশ খেতে দিতেন মাঝে মাঝে। কোথায় গেল সেই ছোটবেলা? মাখা সন্দেশ মানে কাঁচা গোল্লা? ভালো মজা তো। আজ বিকেলে তোমার সঙ্গে দেখা হওয়ার একটু আগে খানিকটা মাখা সন্দেশ কিনেছিলাম, রাত্রিরে আর কিছু না জুটলে খাবো বলে। আর তুমিও কিনা পৃথিবীর এত জিনিস থাকতে মাখা সন্দেশই খেতে চাইলে? দাঁড়াও। বিশু ঠাকুর পোঁটলার মধ্যে হাত ঢুকিয়ে একটা শাল পাতার ঠোঙা বের করে আমার হাতে দিলেন। ঠোঙার ভেতরে অনেকখানি কাঁচা গোল্লা। ঠাকুরের দিকে তাকিয়ে বললাম, এটা এটা আপনি বিকেলে কিনেছেন? মানে আমার সঙ্গে দেখা হওয়ার আগে? হ্যাঁ, কেন? কিন্তু এই সন্দেশ তো এখনো গরম রয়েছে। একটু থতমত খেয়ে বিশু ঠাকুর বললেন, মানে বোঁচকার ভেতরে ছিল তো, তাই গরম রয়ে গিয়েছে আর কি। আপত্তি করে বললাম, তাই কখনো হতে পারে? হতে পারে নিশ্চয়ই, না হলে আর হলো কি করে? নাও, আর কথা না বাড়িয়ে খেয়ে ফেলো দেখি, তারপর তুমি ঘুমো, আমি জেগে থাকবো। শুয়ে শুয়ে অনেক রাত্রি অবধি দেখলাম বাঁশবাগানের মাথা দুলছে তারা ভরা আকাশের পটভূমিকায়। ঘুম আসার আগে একবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা কেতুর কি হলো বলুন দেখি? গম্ভীর গলায় বিশু ঠাকুর উত্তর দিলেন, কেতুকে হত্যাকারী মেরে ফেলেছে, সম্ভবত বিষ মেশানো খাবার দিয়ে। চেনা লোক বলে কেতু চেঁচামেচি করেনি, হাত থেকে খাবার নিয়েছেও, কিন্তু রামরামকে আঘাত করতে দেখলেই সে আক্রমণ করত। কাজেই তাকে আগে সরানোর দরকার ছিল। দেহটা কোথায় গেল তাহলে? খুব সম্ভবত শেয়ালে টেনে নিয়ে গিয়েছে। এসব অঞ্চলে সাবধানে দরজা দিয়ে না শুলে অনেক সময় ছোট শিশুকেও বিছানা থেকে শিয়ালে টেনে নিয়ে যায়। আবার শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছি, ঘুম আসে না। হঠাৎ আরো একটা প্রশ্ন মাথায় আসতে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কেতুর গায়ের রঙের কথা জিজ্ঞাসা করলেন কেন? এটা আমি কিন্তু বুঝতে পারিনি। চটে গিয়ে বিশু ঠাকুর বললেন, বেশ করেছি, জিজ্ঞাসা করেছি, কেবলই প্রশ্ন করে। ঘুমোও না কেন বাপু? কোন ব্যাপারটাই বা এ অবধি বুঝতে পেরেছো তুমি? ঠাকুরকে আর না ঘাঁটিয়ে বিনা বাক্য ব্যয়ে পাশ ফিরে শুয়ে অচিরাত ঘুমিয়ে পড়লাম। সারা রাত স্বপ্ন দেখলাম
কেতু লেজ নাড়তে নাড়তে বিশু ঠাকুরের হাত থেকে মাখা সন্দেশ খাচ্ছে। পরের দিন সকালে আমরা শিবরামের কাছে বিদায় নিয়ে চলে এলাম। সে আমাদের কয়েকটা দিন তার বাড়িতে আতিথ্য গ্রহণের জন্য বিস্তর অনুরোধও করেছিল, কিন্তু বিশু ঠাকুর রাজি ছিলেন না। তার নাকি কি কাজেই আজই শিউড়ি রওনা দিতে হবে, থাকার কোনো উপায়ই নেই, পরে বরঞ্চ কখনো ইত্যাদি ইত্যাদি। শিবরাম, শ্রীরাম ঘোষ ইত্যাদি অনেকেই গ্রামের সীমানা পর্যন্ত আমাদের এগিয়ে দিয়ে গেল। স্টেশনের কাছে একটা নির্জন জায়গা এসে বিশু ঠাকুর দাঁড়িয়ে পড়লেন। আমার দিকে তাকিয়ে বললেন, তারানাথ, এখন আমি যা বলছি খুব মন দিয়ে শোনো। আমরা শিউড়ি যাচ্ছি না, আমরা আজ এখানেই থাকব, তারপর রাত্রিরে আবার গ্রামে ফিরে যাব। অবাক হয়ে বললাম, তার মানে এই যে আমরা চলে গিয়েছি মনে করে রামের খুনি আজ রাত্রিরেই আমাদের পেতে আসা ফাঁদে পা দেবে। অত সোনা মাটির তলায় পড়ে আছে জেনে সে শান্তিতে ঘুমোতে পারবে না। মানুষের চরিত্র যতদূর বুঝেছি তাতে আমার দৃঢ় বিশ্বাস আর দেরি না করে আজ রাত্রিরেই সে আসবে। তাকে ধরতে গেলে ওই চালাঘরের পাশের জঙ্গলে আমাদের লুকিয়ে বসে থাকতে হবে। কিন্তু এই কাজ কি আমাদের দুজনের দ্বারা সম্ভব? খুনির হাতে তো অস্ত্র থাকতেই পারে। তাছাড়া আগে যা বলেছিলাম, কাউকে ধরলেও সেই যে খুন করেছে তা প্রমাণ করা যাবে না। ধরবার সময় দু একজন সাক্ষীও থাকা ভালো। সেসব ব্যবস্থা হয়েছে। আমরা রওনা হওয়ার আগে বাড়ির মেয়েরা প্রণাম করতে চাই বলে শিবরাম আমাকে অন্দরমহলে নিয়ে গেল। তখন শিবরামকে আমি সমস্ত কথা খুলে বলেছি। শিবরাম, তার দুই জোয়ান ছেলে আর বাড়ির কয়েকজন কৃষাণ আজ রাত্রিরে না ঘুমিয়ে তৈরি হয়ে বসে থাকবে। আমাদের ডাক শুনলেই তারা দৌড়ে চালাঘরে এসে হাজির হবে। আপাতত দিনের বেলাটা আমরা স্টেশনে কোথাও ঘাপটি মেরে কাটিয়ে দিয়ে এসো। এইরকম একটা খুনোখুনির ব্যাপারে আমার জড়িয়ে পড়তে ইচ্ছে করছিল না, আবার ঘটনার শেষটা দেখবার জন্য নিদারুণ কৌতূহলও ছিল। ফলে থেকেই গেলাম। ভালো সিদ্ধান্তই নিয়েছিলাম, কারণ এর ফলে জীবনের এক অন্যতম আশ্চর্য অভিজ্ঞতা আমার লাভ হয়েছিল। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে কয়েক বস্তা পাটের পিছনে বসে আমাদের দিনটা কেটে গেল। সন্ধ্যা নামতে বিশু ঠাকুর উঠে গিয়ে স্টেশনের বাইরের মুদিখানা থেকে কিছু চিঁড়ে আর গুড় কিনে এনে আমাকে দিলেন। নাও, তোমায় আর রামের বাড়ি হয়ে যাওয়ার দরকার নেই। গ্রামের লোকে দেখে ফেলবে। একেবারে সোজা ওই চালাঘরের পূর্ব দিকে আশ্যাওড়ার ঝোপের পিছনে গিয়ে বসে থেকো। ভয় নেই, আমি সময় মতো পৌঁছে যাব। সে কি, আপনি আমার সঙ্গে যাবেন না? না, দুজনে একসঙ্গে গেলেই লোকের নজরে পড়ার সম্ভাবনা। তুমিও সোজা পথে গ্রামে ঢুকো না। গ্রাম ছাড়িয়ে চলে গিয়ে পিছনের আমবাগান দিয়ে চালাঘরের কাছে চলে এসো। তারপর আমার মুখের দিকে তাকিয়ে বললেন, আরে তুমি ভয় পাচ্ছ নাকি? শোনো, বিশ্বেশ্বর ভট্টাচার্য যাকে বলেছে ভয় নেই, তার সত্যিই কোনো ভয় নেই। যাও। লোকটার জাদুকরী ব্যক্তিত্ব আছে। আমি একলা যেতে রাজি হয়ে গেলাম। অন্ধকারে অচেনা পথে 6 মাইল হাঁটতে সময় লাগে। রামরাম ঘোষালের চালাঘরের পূব দিকে আশ্যাওড়ার ঘন ঝোপের পিছনে যখন গুছিয়ে বসলাম তখন বেশ রাত হয়েছে। অন্তত পল্লীগ্রামে একে রাত বলে। দূরে কোথাও সংকীর্তন হচ্ছিল, ক্রমে তাও বন্ধ হয়ে গেল। বাঁশঝাড়ে মাটির উপরে পড়ে থাকা শুকনো বাঁশ পাতার উপর দিয়ে মাঝে মাঝে খসখস করে কি যেন যাতায়াত করছে। তাছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। চুপ করে বসে আছি, কিন্তু কিছু না করে বা কতক্ষণ বসে থাকা যায়? রাত কত হলো কে জানে। বিশু ঠাকুরই বা আসছেন না কেন? আমাকে এইরকম বিপদের মুখে ঠেলে দিয়ে তার কি এত দেরি করা উচিত হচ্ছে? মশাও কামড়াচ্ছে বেশ।
কিন্তু পাছে শব্দ হয় সেই ভয়ে চাপড় দিয়ে মশা মারতে পারছি না। হাত নেড়ে নেড়ে তাড়াচ্ছি। নিজের উপর বেশ রাগও হচ্ছে। জীবনের অনেক কিছু করেছি বটে, কিন্তু কখনো একজন অচেনা হত্যাকারীকে ধরবো বলে রাত্রিবেলা সাপখোপের ভয় উপেক্ষা করে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে ঝোপের আড়ালে বসে থাকিনি। এইভাবে বহুক্ষণ কেটে যাওয়ার পর আমার সত্যি খুব ভয় করতে লাগলো। ব্যাপার কি, স্টেশন থেকে 6 মাইল পথ হেঁটে আসতে যতক্ষণই লাগুক তাতে এত দেরি হতে পারে না। বিশু ঠাকুরের কি হলো? আমার কাছে ঘড়ি না থাকলেও আন্দাজ করতে পারছি রাত অনেক হয়েছে। একা এইভাবে বসে থাকাও বিপজ্জনক বটে। উঠে শিবরামের বাড়ির দিকে চলে যাব কি? কিন্তু ধরা যাক আমিও উঠলাম, আর ওদিক থেকে রামরাম ঘোষালের হত্যাকারী এসে হাজির হলো। সেটাই বা কি এমন সুখকর ব্যাপার হবে? তার চেয়ে বরং চুপ করে এইভাবে বসে থাকাই ভালো। যদি বিশু ঠাকুর না আসেন অথচ রামরামের হত্যাকারী এসে উপস্থিত হয়, তাহলে সে সমস্ত ঘরের মেঝে থেকে উঠোন অবধি খুঁড়ে ফেললেও আমি চেঁচাবো না। তখনও জানি না আমার জীবনের এক আশ্চর্য অভিজ্ঞতার মুহূর্ত কত কাছে এসে গিয়েছে। নাকের ফুটোয় একটা মশা ঢুকে পড়ায় হাঁচি এসেছিল। প্রাণপণে হাত মুঠো করে জল শক্ত করে সজোরে হেঁচে ফেলবার ইচ্ছে দমন করবার চেষ্টা করছি। এমন সময় আমি যেখানে বসে আছি ঠিক তার উল্টো দিক দিয়ে, অর্থাৎ বাঁশবাগানের পাশের জঙ্গল ফেলে সন্তর্পণে কার আসবার আওয়াজ পেলাম। হাঁচি আপনিই বন্ধ হয়ে গেল। বিশু ঠাকুর এলেন কি? কিন্তু তিনি এলে আমি যে পথে এসেছি সেই পথেই মাঠের মধ্যে দিয়ে ঘুরে আসবেন, হয়তো শিবরামের বাড়ি থেকে সুঁড়ি পথটা ধরে আসবেন। কিন্তু ও রাস্তায় নয়, ওটা তো গ্রামের ভেতর থেকে আসবার রাস্তা। রামরাম ঘোষালের চালাঘরটা অন্ধকারে স্তূপের মতো দাঁড়িয়ে রয়েছে। জঙ্গল ভেদ করে তার পাশে ফুটে উঠল একটা ছায়া, বেশ লম্বা মতো, হাতে সম্ভবত একখানা শাবল। লোকটা সন্দিগ্ধভাবে এদিক ওদিক তাকাচ্ছে। আমি যেভাবে যেখানে বসে আছি তাতে আমাকে দেখতে পাওয়া সম্ভব না, কিন্তু প্রচণ্ড ঝুঁকির কাজে প্রবৃত্ত হলে মানুষের স্নায়ু এক ধরনের বিশেষ সংবেদনশীলতা লাভ করে। তাই দিয়ে লোকটা হয়তো অনুভব করেছে আজ রাতে এই জায়গা তার পক্ষে নিরাপদ নয়। ততক্ষণে আমি লোকটাকে চিনে ফেলেছি। হরিপদ। কি নৃশংসতা মানুষ টাকার লোভে করতে পারে! বাবার বন্ধুকে হত্যা করতে তার হাত কাঁপেনি, আবার এসেছে সোনার লোভে। হরিপদর মনোবল বোধহয় ভেঙে পড়ল। ইতস্তত করে সে ফিরে যাওয়ার উদ্যোগ করছে। আমার চুপ করে দেখে যাওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই। এমন সময় আমার বাঁদিকের খুব কাছে ঝোপের মধ্যে একটা আওয়াজ শুনে চমকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। বুকের মধ্যে বিস্ময়ে আর আতঙ্কের ঢেউ খেলে উঠল। কখন যেন আমার ঠিক গা ঘেঁষে এসে দাঁড়িয়েছে একটা বাঘের মতো মিশমিশে কালো কুকুর। তার প্রগাঢ় নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। এক দৃষ্টি সে ঝোপের ফাঁক দিয়ে হরিপদর দিকে তাকিয়ে রয়েছে। হরিপদও বোধহয় কিছু শুনতে পেয়েছিল। সে ফিরে দাঁড়িয়েছে। তার সমস্ত শরীর শক্ত, শাবলটা শক্ত করে ধরে আছে। একটা গভীর গর্জন করে কুকুরটা লাফিয়ে গিয়ে হরিপদর সামনে খোলা উঠোনে পড়ল। একবার সেদিকে তাকিয়ে মহা আতঙ্কে তীব্র আর্তনাদ করে উঠল হরিপদ। আমি এমন রক্ত জমানো ভয়ের আর্তনাদ আর কখনো শুনিনি। সঙ্গে সঙ্গে হরিপদর হাতের শাবলটা সজোরে ছুঁড়ে দিল কুকুরটার দিকে। ভারী লোহার শাবল ডান পায়ের থাবায় এসে লাগতেই কুকুরটা একবার তীব্র গর্জন করে হরিপদের উপর লাফিয়ে পড়ল। হরিপদের দিকে কাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে, বেশ অনেক মানুষের কণ্ঠ। এতক্ষণে কি বিশু ঠাকুর? আমি ততক্ষণে উত্তেজনার আড়াল ছেড়ে বেরিয়ে এসেছি। কেন যেন বুঝতে পেরে গিয়েছি হরিপদকে আর ভয় করবার কোনো কারণ নেই। শিবরামের গলা শোনা যাচ্ছে।
ভয় নেই ঠাকুরমশাই, এই যে আমরা এসে পড়েছি। এদিকে উঠোনের মাটিতে পড়ে দু হাত দিয়ে আত্মরক্ষার ব্যর্থ চেষ্টা করছে হরিপদ। কি এক অপার্থিব আতঙ্ক দেখে যেন তার নিজের পেশির উপর সব কর্তৃত্ব চলে গিয়েছে। তার বুকের উপর শরীরের ঊর্ধ্বাংশ চাপিয়ে দিয়ে গলায় দাঁত বসাবার সুযোগ খুঁজছে কুকুরটা। ডান থাবা দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আমার পাশে লোকজন নিয়ে পৌঁছে গিয়েছে শিবরাম। গ্রামের আরো লোকজন ছুটে আসছে, তাদেরও গলার শব্দ শুনতে পাচ্ছি। কুকুরটার দিকে একবার তাকিয়ে শিবরাম চিৎকার করে উঠল, হে কি কেতু, তুই কোথা থেকে এলি? কেতু যখন হরিপদর টুটি কামড়ে ধরেছে, হরিপদর দু হাত অবশ হয়ে এলিয়ে পড়েছে দুদিকে। কেবল পা দুটো পর্যায়ক্রমে মৃত্যু বিক্ষেপের সামনে পেছনে নড়ে অদৃশ্য কি একটা বস্তু যেন ঠেলে দেবার চেষ্টা করছে। শিবরাম বলল, কিন্তু লোকটা কে? হরিপদ না? বললাম, হ্যাঁ। এতক্ষণে সম্বিত ফিরে পেয়ে শিবরামের কিষানেরা লাঠি উঁচিয়ে তাড়া করে গেল। শ্রীরাম ঘোষ সহ গ্রামের আরো অনেকে এসে পড়ে বিস্তারিত চোখে উঠোনের ভয়াবহ দৃশ্যের দিকে তাকিয়ে আছে। কেতু সরে গিয়ে মুখ তুলে তাকালো একবার, তার কষ বেয়ে গড়াচ্ছে তাজা রক্ত। তারপরই এক লাফে কেতু পাশের ঝোপে পড়ে মিলিয়ে গেল। শোনা গেল শুকনো বাঁশ পাতার উপর তার পায়ের শব্দ দূরে মিলিয়ে যাচ্ছে। কৃষানেরা যখন ধরাধরি করে হরিপদর দেহ রামরাম ঘোষালের চালাঘরে দাওয়া এনে রাখলো, তখন সে দেহে আর প্রাণ নেই। শিবরাম বলল, শেষে হরিপদ এই কাজ করলো? ছি 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 ছি। দাদা ওকে নিজের ছেলের মতো ভালোবাসতেন, শেষে এই কি না। আমি জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই কোথায়? তিনি তো আপনার সঙ্গে ছিলেন, আপনার সঙ্গেই থাকার কথা, আপনি জানেন না? বিশু ঠাকুর আর এলেনই না। পরদিন সকালে আমিও স্টেশনের দিকে বেরিয়ে পড়লাম। আর থেকে কি হবে, পুলিশে খবর দেওয়া হয়েছে, এবার তাদের কাজ তারা করবে। কোনো মামলাও বোধহয় হবে না এ নিয়ে। অন্তত 30 জন গ্রামবাসী ঘটনাটা নিজের চোখে দেখেছে। পাগলা কুকুরের আক্রমণে জনৈক গ্রামবাসীর করুণ মৃত্যু। মামলা আর কি হবে? কিন্তু কেতু এলো কোথা থেকে? উত্তরটা পেলাম বিশু ঠাকুরের সঙ্গে দেখা হবার পর। তিনি পরম প্রশান্ত মুখে প্ল্যাটফর্মের চায়ের দোকানে বসে গরম চা খাচ্ছিলেন। আমাকে দেখে বললেন, এই যে তারানাথ, এসো, চা খাবে? আমার আর কালকে যাওয়া হলো না, বুঝলে? তুমি চলে যাওয়ার পর বললে বিশ্বাস করবে না, ঘুমিয়ে পড়েছিলাম। এক ঘুমে রাত কাবার, জেগে দেখি ভোর হয়ে এসেছে। ভাবলাম আর অতটা পথ হেঁটে কি হবে, তুমি নিশ্চয়ই এসে পড়বে সকালে। তা কি হলো বলো রাত্রিরে? খামোকা জাগতে হলো তো? নিতান্ত গা জ্বালা করা সত্ত্বেও সমস্ত ঘটনাটা তাকে বললাম। তার বিশেষ কোনো ভাব পরিবর্তন হলো বলে মনে হলো না। চায়ে শেষ চুমুক দিয়ে পেয়ালা নামিয়ে রাখতে রাখতে বললেন, যা, শেষ অবধি হরিপদর এই কাজ। বেটা একেবারে নরাধম, ঠিক শাস্তি হয়েছে বেটার। কিন্তু আপনি যে বলেছিলেন কেতু মারা গেছে? ভুল বলেছিলাম, বেঁচে আছে তো দেখাই যাচ্ছে। যাকগে, ট্রেনের প্রথম ঘন্টা পড়েছে, যাও গে টিকিট কাটোগে যাও। একটু চুপ করে থেকে বললাম, আমি আপনার সঙ্গে আর যাব না। সে কি? কোথায় যাবে তবে? কলকাতার দিকে যাব, কাজ আছে। বিশু ঠাকুর হেসে বললেন, বেশ, তাই যেও। আমাকে ট্রেনে তুলে দাও অন্তত, তোমার গাড়ির তো দেরি আছে। গাড়িতে তুলতে গিয়ে খেয়াল করলাম বিশু ঠাকুর খোঁড়াচ্ছেন। ডান পায়ের পাতায় ন্যাকড়ার পট্টি বাঁধা। আমার বুকের ভেতরটা হিম হয়ে এলো। বললাম, এ কি, আপনার পায়ে কি হয়েছে? কাল বিকেলেও তো দেখিনি। বিশু ঠাকুর বললেন, ও কিছু নয়,
প্ল্যাটফর্মের বেড়া পার হতে গিয়ে কাঁটা তারে লেগে কেটে গিয়েছে, ও আর কিছুই নয়। আমি এক দৃষ্টে বিশু ঠাকুরের ডান পায়ের পট্টির দিকে তাকিয়ে আছি। হরিপদর সেই আর্তনাদ, শাবল ছুঁড়ে মারা, কেতুর ডান পায়ে রক্তের ধারা। তবে কি ট্রেন ছেড়ে দিয়ে জানালা দিয়ে মুখ বাড়িয়ে বিশু ঠাকুর হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন। সেই শেষ, আর কখনো তাকে দেখিনি। শুনছিলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প। গল্পের রূপদানে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছে তারানাথ রাজু আঙ্কেল, গল্প পাঠে এবং বিশু ঠাকুরের চরিত্রে রাজদীপ, কিশোরী, হরিপদ এবং লোকের চরিত্রে স্বপন, শ্রীদাম ঘোষ, দেবাশিস, রামরামের স্ত্রী কাকলি এবং শিবরামের চরিত্রে আমি স্বর্ণদীপ। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে দি নাইট অফ সেলস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।